2008 সাল পুরো পৃথিবী এক বড় আর্থিক সংকটের মুখোমুখি হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া হচ্ছে, আর সরকার জনগণের ট্যাক্সের টাকায় ব্যাংকগুলোকে বাঁচাচ্ছে। ঠিক এই সময়ে 31শে অক্টোবর 2008 সাল একটা রহস্যময় ইমেইল আসে। পাঠানো হয়েছে একটা ক্রিপ্টোগ্রাফি মেইলিং লিস্টে। প্রেরকের নাম হলো সাতোশি নাকামোতো। সাবজেক্ট ছিল বিটকয়েন, একটা নতুন ধরনের ডিজিটাল টাকা। কেউ জানে না এই সাতোশি নাকামোতো ব্যক্তিটা কে। আদৌ এটা কোনো একজন একক ব্যক্তি নাকি কোনো একটা টিম, ইনি কোন দেশের। কিন্তু তিনি ওই দিন যা প্রস্তাব করলেন সেটা পুরো পৃথিবীকে বদলে দিল। ওয়েলকাম দ্য ব্লকচেন শো এর দ্বিতীয় পর্বে আমি আছি আপনাদের সাথে এআই আরিফ, ফাউন্ডার অফ নন একাডেমি। আমরা গত পর্বে দেখেছি যে ব্লকচেন কি। আজকের পর্বে আমরা দেখব যে আবিষ্কার সব কিছু শুরু করেছিল। চলুন আমরা ফিরে যাই 2008 সালে। একের পর এক ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, সাধারণ মানুষের টাকা জলে যাচ্ছে, কিন্তু ব্যাংকাররা তারা কিন্তু কষ্টে নেই। তারা ঠিকই বোনাস, ভাতা, বেতন সবকিছুই নিচ্ছে। এই অবস্থায় আর্থিক ব্যবস্থাগুলোর উপরে মানুষের যে বিশ্বাস বা ভরসা সেটা একদম তলানিতে গিয়ে পৌঁছে। তবে 31শে অক্টোবর 2008 সালে সাতোশি নাকামোতো নামে ওই অজ্ঞাত ব্যক্তির যে একটা মেইল বা তিনি ওই দিন বিটকয়েনের নামে যে একটা হোয়াইট পেপার পাবলিশ করলেন, সেটা যেন সাধারণ মানুষের চোখে মুখে একটু আশার আলো নিয়ে আসলো। সাতোশি নাকামোতোর হোয়াইট পেপারটা ছিল মাত্র 9 পেজের। সেই হোয়াইট পেপারটার টাইটেল ছিল বিটকয়েন, এ পিয়ার টু পিয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম। এবং এটার মূল কথা ছিল এটাই যে আপনি ব্যাংক ছাড়াই টাকা পাঠাতে পারবেন। আপনার কাছে হয়তো এটা শুনতে খুবই সহজ লাগতেছে, কিন্তু আপনি জানেন যে বিজ্ঞানীরা 30 বছর ধরে এইটা নিয়ে রিসার্চ করে আসছেন যে কিভাবে আমরা ব্যাংক ছাড়া টাকা পাঠাতে পারি, অথচ তখনও পর্যন্ত কেউ পারফেক্ট সলিউশন নিয়ে আসতে পারে নাই। কিন্তু সাতোশি নাকামোতো সেদিন এটাই করে দেখালেন। এখন আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে যে ভাইয়া 30 বছর ধরে এতগুলো মানুষ গবেষণা করে এই ব্যবস্থাটা নিয়ে আসতে পারলেন না, তাহলে সাতোশি নাকামোতো কীভাবে সলিউশনটা নিয়ে আসলেন? আমাদেরকে সলিউশনে যাওয়ার আগেও যেতে হবে এই প্রবলেমটাতে। এই যে আমরা ডিজিটাল ক্যাশের কথা বলছি, ডিজিটালি পেমেন্ট সেন্ড করার কথা বলছি উইদাউট ব্যাংকিং সিস্টেম। সো এইখানে এর আগেও এই ধরনের সলিউশন এসেছিল, তবে প্রবলেমটা ছিল ডাবল স্পেন্ডিং প্রবলেম। নাও দ্য কোয়েশ্চেন ইজ, ডাবল স্পেন্ডিং প্রবলেম আসলে কি? সো মনে করুন আমার কাছে 100 টাকা আছে ডিজিটালি, অর্থাৎ কোনো একটা অ্যাপে লেখা আছে 100 টাকা। আমি এই 100 টাকা দিয়ে একটা টি শার্ট কিনলাম, তাহলে ইথিক্যালি বা লজিক্যালি আমার অ্যাকাউন্টে 100 টাকা থাকার কথা না, এটা জাস্ট জিরো হয়ে যাওয়ার কথা। বাট বিটকয়েনের আগে যতগুলো ডিজিটাল কারেন্সি এসেছে পৃথিবীতে, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা ছিল যে আমি 100 টাকা এখন খরচ করলাম, আমার অ্যাকাউন্টে আমি জিরো না করে আবার সেটাকে সামহাও 100 করে ফেললাম। অ্যান্ড এইভাবে আমি কন্টিনিউয়াসলি আমার অ্যামাউন্ট 100 টাকা অ্যাকচুয়ালি আছে, বাট আমি ব্যবহার করতেছি মাল্টিপল টাইমস। এখন মনে করুন এরকম একটা সিস্টেমের ওনার বা ফাউন্ডার হচ্ছেন আপনি জাস্ট নিজেকে আস্ক করুন যে এই ডাবল স্পেন্ডিং প্রবলেম যদি থাকে, আপনি কি ওই প্রতিষ্ঠান চালাতে পারবেন? ডেফিনেটলি না। অ্যান্ড এটাই হয়েছে। বিটকয়েনের আগে অসংখ্য ডিজিটাল মুদ্রা এসেছে পৃথিবীতে, বাট কেউই এটাকে প্রপারলি সলভ করতে পারে নাই। দ্যাটস ওয়াই তারা টিকেও থাকতে পারেনি। 3 জানুয়ারি 2009 সাল সাতোশি নাকামোতো প্রথমবারের মতো চালু করলেন বিটকয়েন নেটওয়ার্ক, এবং সেই নেটওয়ার্কের প্রথম ব্লক, যেটাকে বলা হয় জেনেসিস ব্লক, সেখানে সাতোশি নাকামোতো একটা মেসেজ লিখলেন, দ্য টাইমস 3 জানুয়ারি 2009। তিনি ইংলিশে যে মেসেজটা লিখেছিলেন এটার বাংলাটা অনেকটা এরকম ছিল, চ্যান্সেলর, ব্যাংকগুলোর জন্য দ্বিতীয় বেইল আউটের দ্বার প্রান্তে। সো এটা দেখে আপনার মনে হতে পারে যে এটা জাস্ট একটা তারিখ ছিল, কিন্তু আসলে এটা শুধুমাত্র একটা তারিখ ছিল না, এটা ছিল একটা বিবৃতি। বিটকয়েন তখন জন্ম নিয়েছিল কারণ ওই সময়ের যে আর্থিক ব্যবস্থা সেটা মানুষের বিশ্বাসটাকে টিকিয়ে রাখতে পারে নাই। তখনকার প্রচলিত ব্যবস্থা আমাদেরকে ব্যর্থ করেছে। প্রথম দিকে বিটকয়েন ছিল পরীক্ষামূলক, জাস্ট ছোট্ট একটা কমিউনিটি এটাকে ব্যবহার করা শুরু করলো, এবং এই বিটকয়েনের মাধ্যমে প্রথম লেনদেনটাও কিন্তু হয় সাতোশি নাকামোতোর হাত ধরেই। তিনি হল ফিনে নামক একজন ব্যাংক থেকে 10 বিটকয়েন পাঠালেন অ্যান্ড ইতিহাস ক্রিয়েট করলেন প্রথম সফল কোনো ক্রিপ্টোকারেন্সি কাউকে পাঠিয়ে। তারিখটা ছিল 12 জানুয়ারি 2009 সাল।
এবং সেটা খুব ভালোভাবে ইতিহাসে জায়গা করে নিল। কিন্তু তখনও পর্যন্ত কিন্তু বিটকয়েনের কোনো মূল্য ছিল না। এটা জাস্ট আসলো, মানুষকে দেখাইলো, পৃথিবীকে দেখাইলো, অ্যান্ড ধীরে ধীরে এর অ্যাডাপশনটা শুরু হলো। কিন্তু শুরুর দিকে এটাকে কেউই মূল্য দিয়ে ক্রয় করা বা মূল্য দিয়ে এটাকে নিজের কাছে রাখাটাকে প্রিফার করতেন না। তাই সাতোশি নাকামোতো শুরুর দিকে শুরু করলেন ফ্রিতে এই বিটকয়েনটাকে বিতরণ করা। ফসেট নামের একটা ওয়েবসাইট ছিল যেখানে জাস্ট ক্যাপচা পূরণ করলে 5 BTC করে পাওয়া যেত। আজকে সেই 5 BTC দাম জানেন? অলমোস্ট $5 লাখ, বাংলাদেশি টাকায় অলমোস্ট 6 কোটি টাকা। 22শে মে 2010 সালে বিটকয়েনের ইতিহাসে আরও একটা মজার ঘটনা ঘটে গেল, এবং এই দিনটাকে আজও পর্যন্ত সেলিব্রেট করা হয় দ্য বিটকয়েন পিৎজা ডে নামে। সেই দিনে কি ঘটেছিল? ল্যাসলো নামে একজন ব্যক্তি 10,000 বিটকয়েন দিয়ে মাত্র 2টা পিৎজা কিনেছিলেন, এবং এইটা ছিল প্রথম বিটকয়েনের প্র্যাকটিক্যাল লেনদেন। এই যে বাস্তব কোনো প্রোডাক্ট ক্রয় করার ঘটনা, এটা ছিল মূলত প্রথম ঘটনা। তখন এই 10,000 বিটকয়েনের মূল্য ছিল অলমোস্ট $41। কিন্তু আজ জানেন এই 10,000 বিটকয়েনের মূল্য কত? $40 কোটি বেশি। কিন্তু 10,000 বিটকয়েন দিয়ে 2টা পিৎজা কিনে সেই ব্যক্তি কিন্তু কখনো আফসোস করেন নাই, এবং এইটা ছিল সত্যিকারের বিটকয়েনের মূল্য। তিনি জাস্ট প্রমাণ করেছিলেন যে বিটকয়েন হলো সত্যিকারের টাকা, যেটা দিয়ে আমরা কোনো কিছু ক্রয়ও করতে পারি। আমরা মোটামুটি বিটকয়েনের শুরুর দিকের ইতিহাস সম্পর্কে জানলাম। এবার চলুন আমরা একটু দেখি যে বিটকয়েনটা আসলে কিভাবে ব্যবহার করে। বিটকয়েন বুঝতে হলে আপনার কয়েকটা ধারণা সম্পর্কে খুব ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। এর মধ্যে প্রথমে আসে হচ্ছে ওয়ালেট। সো ওয়ালেট মানে আসলে ডিজিটাল পকেট না, এটা মূলত 2 ধরনের কি এর সমন্বয়ে গঠিত। প্রথমটা হলো পাবলিক কি, এটাকে মনে করতে পারেন আপনার বাড়ির ঠিকানা, যেটা অন্য কেউ জানলেও কোনো সমস্যা নেই। দ্বিতীয়টা হলো প্রাইভেট কি, এটা মনে করতে পারেন আপনার যে রুম আছে, প্রাইভেট রুম আছে, এই রুমের দরজার তালার চাবি, অর্থাৎ এই চাবিটা যদি অন্য কেউ পেয়ে যায় তার মানে তিনি আপনার রুমে প্রবেশ করতে পারবেন। এবং মনে করুন আপনার রুমে অনেক টাকা পয়সা আছে, স্বর্ণ আছে, তাহলে তিনি কিন্তু সেগুলো নিয়ে ফেলতে পারবেন। আবার আমরা যদি একটু ব্যাংকের সাথে কম্পেয়ার করি, তাহলে পাবলিক কিটা হলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, যেটা অন্য কেউ দেখলে সমস্যা নাই, বাট আপনার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা হলো মূলত প্রাইভেট কি। দ্বিতীয় যে বিষয়টি সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা রাখতে হবে সেটা হলো কিভাবে বিটকয়েনের ট্রানজ্যাকশন হয়। সো আমরা অলরেডি জানি যে বিটকয়েন হচ্ছে ব্লক চেন টেকনোলজির উপরে বেসড করে তৈরি, রাইট? তাহলে ব্লক চেন হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজড সিস্টেম। তাহলে আমাদের বিটকয়েন যে নেটওয়ার্ক, সেটাও অবশ্যই ডিসেন্ট্রালাইজড। যদি ডিসেন্ট্রালাইজড হয় তাহলে এইখানে কোনো সিঙ্গেল অথরিটি নাই। সিঙ্গেল অথরিটি যদি না থাকে তাহলে এখানে আমাদের সকল ভেরিফিকেশনগুলো কেমনে হবে? সো এই ব্যাপারটা চলুন আপনাদের একটু এক্সপ্লেন করি। সো মনে করুন আপনি হচ্ছে কোনো একটা ট্রানজ্যাকশন করতে চাচ্ছেন, কাউকে 1 বিটকয়েন পাঠাতে চাচ্ছেন, তাহলে প্রথমে আপনাকে ট্রানজ্যাকশনটা ইনিশিয়েট করতে হবে। ইনিশিয়েট করার পরে আপনার যে টোটাল নেটওয়ার্ক থাকবে সেখানে আপনি ট্রানজ্যাকশনটাকে ব্রডকাস্ট করবেন। ব্রডকাস্ট কারণ মানে হলো সিম্পলি আপনি আপনার পুরো নেটওয়ার্ক ইনফর্ম করছেন যে আমি একটা ট্রানজ্যাকশন করতে চাচ্ছি। সো আপনার পুরো নেটওয়ার্ক দেখবেন যে আপনি যেই অ্যামাউন্ট ট্রানজ্যাকশন করতে চাচ্ছেন এইটা প্লাস ট্রানজ্যাকশনের জন্য যে একটা ক্ষুদ্র ফি, এই টোটাল অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে আছে কি না। যদি থাকে এরপরে তারা আপনার এই ট্রানজ্যাকশনটাকে পাঠিয়ে দিবে হলো ভেরিফিকেশনের মাধ্যমে। বিটকয়েন নেটওয়ার্কে মাইনিংয়ের মাধ্যমে মূলত এটাকে ভেরিফাই করা হয়, আর মাইনিংটা করে থাকে মূলত মাইনার্সরা। সো মাইনার্সরা যদি এইটাকে ভেরিফাই করতে পারেন, অর্থাৎ সাকসেসফুলি প্রবলেমটাকে সলভ করতে পারেন ভেরিফিকেশনের জন্য, তারপরে ওই বিটকয়েন নেটওয়ার্ক মূলত কী করবেন, তারা এটাকে যাচাই করবেন যে ওকে এভরিথিং ইজ ওকে অর নট। যদি সব কিছু ওকে থাকে তাহলেই কেবল আপনার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হবে। অ্যান্ড এই পুরো প্রসেসটা কমপ্লিট হতে অ্যাভারেজে সময় লাগে 10 মিনিট। 2008-9 সালের দিকে যদি আমরা ফিরে যাই, সেই সময়তে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইতে সময় লাগতো 3 থেকে 5 দিন। অথচ ওই সময়তে বিটকয়েনে গড়ে 10 মিনিটে আমরা কি করতে পারছি, পৃথিবীর যে কোনো প্রান্তে 10 মিনিটেই টাকা পাঠিয়ে দিতে পারছি বা রিসিভ করতে পারছি। এখন এই ট্রানজ্যাকশন বুঝতে গিয়ে আমরা একটা টার্ম পেয়েছি, সেটা হলো মাইনিং। এখন আপনাদের মনে কিউরিওসিটি জাগছে যে আসলে মাইনিং কি, বা অনেকে আপনারা শুনে থাকবেন এই মাইনিং প্রসেসটা, রাইট, যে মাইনিং করে কোটি কোটি টাকা ইনকাম করা যায়। সো মাইনিংটা কি, চলুন আপনাদের একটু সংক্ষেপে আমি বোঝানোর চেষ্টা করি। সো মাইনিং হচ্ছে সিম্পলি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম বা যেটাকে ক্রিপ্টোগ্রাফিক পাজেল বলা হয়, সেটাকে সলভ করা। সো এইখানে মূলত আপনাকে একটা প্রবলেম দেওয়া হবে, যেই প্রবলেমটা আপনাকে সলভ করতে হবে অ্যালগোরিদমের মাধ্যমে। সো এর জন্য মূলত আপনার অনেক হাই কনফিগার্ড ডিভাইস লাগবে, কম্পিউটার লাগবে। সেই কম্পিউটারের মাধ্যমে মূলত আপনি কী করতে পারবেন, এই ধরনের প্রবলেম সলভ করতে পারবেন। অ্যান্ড যদি আপনি সাকসেসফুলি একটা প্রবলেম সলভ করতে পারেন,
অর্থাৎ মাইনিং করতে পারেন, তাহলে আপনি 2008 সালে পেতেন 50 বিটকয়েন। এটাকে মূলত আমরা বলে থাকি মাইনিং রিওয়ার্ড ফি। এই মাইনিং রিওয়ার্ড ফিটা প্রতি 4 বছর পর পর অর্ধেক হয়ে যায়। সো আপনি জাস্ট যদি 2012 সালে যান তাহলে এটা 25 বিটকয়েন, 16 সালে গেলে এটা হয়ে যাবে 12.5 বিটকয়েন। সো এইভাবে করতে করতে এখন সম্ভবত 3.125 বিটকয়েন পাওয়া যায় একটা সাকসেসফুল মাইনিংয়ের ফলে। সো এই যে প্রতি 4 বছর পর পর মাইনিংয়ের রিওয়ার্ড ফিটা অর্ধেক হয়ে যায়, এটার একটা নাম আছে, এটাকে বলা হয় দ্য হালভিং রুল। আচ্ছা, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি এই টার্মটার সাথে অপরিচিত কেউ আছেন? আই থিঙ্ক আমরা সবাই এই টার্মটার সাথে পরিচিত। পৃথিবীতে এমন কোনো দেশ নাই বা এমন কোনো মুদ্রা নাই যেইটার ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হয় নাই। কিন্তু বিটকয়েন যখন আবিষ্কার করা হয়েছিল 2008 সালে, যখন প্রথম হোয়াইট পেপারটা পাবলিশ হলো, তখন সাতোশি নাকামোতো এই হোয়াইট পেপারে এমন কিছু রেখেছিলেন, এমনভাবে এটাকে তৈরি করেছিলেন যাতে বছরের পর বছর, দশকের পর দশক বিটকয়েনে কোনো সমস্যা না হয়। আর এই জন্য তিনি বিটকয়েনের টোটাল সাপ্লাই লিমিটটা বসিয়ে দিয়েছিলেন। সেই টোটাল সাপ্লাই লিমিটটা ছিল 21 মিলিয়ন বিটকয়েন। অর্থাৎ পুরো পৃথিবীর ইতিহাসে 21 মিলিয়নের কম বিটকয়েনও থাকবে না, বেশি বিটকয়েনও থাকবে না। টোটাল সাপ্লাই অলওয়েজ 21 মিলিয়নই থাকবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই, এটা 21 মিলিয়নই কেন রাখা হলো? সো এটা ছিল সাতোশি নাকামোতোর ওয়ান অফ দ্য জিনিয়াস ডিসিশনস। তার চিন্তাটা খুবই চমৎকার ছিল। দেখুন, সিম্পলি যখন বিটকয়েন পপুলার হওয়া শুরু করবে, এর মানে মানুষের মাঝে এটা চাহিদা শুরু হবে। যখন মানুষের মাঝে এর চাহিদা বাড়া শুরু হবে, তখন যদি এইটার টোটাল সাপ্লাইটা আনলিমিটেড হতো বা অনেক বেশি হতো, তাহলে সিঙ্গেল বিটকয়েনের দাম কিন্তু খুব বেশি হতো না। তাই তিনি এমন একটা লিমিট সেট করলেন যেখানে যদি প্রতিনিয়ত এর চাহিদা বাড়ে, তার মানে এটা ডে বাই ডে এটা দুর্লভ একটা বস্তুতে পরিণত হবে, এটা দুর্লভ একটা কয়েনে পরিণত হবে। যে কোনো দেশের সরকার চাইলে ইচ্ছে মতো টাকা ছাপাতে পারে, কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে এটা কমপ্লিটলি অসম্ভব। আর এই জন্যই অনেকে বিটকয়েনকে ডাকে ডিজিটাল স্বর্ণ নামে। আসলে সোনার চেয়েও এটা ভালো। পৃথিবীতে টোটাল গোল্ডের পরিমাণ কেউ জানে না। আপনি আজকে যদি নতুন একটা গোল্ডের খনি পান, তাহলে কিন্তু এর পরিমাণটা বেড়ে যাবে। কিন্তু বিটকয়েন এমন একটা জিনিস যেটা টোটাল পরিমাণ পৃথিবীর সকলেই জানে। আর এই জন্যই তো আজ বিটকয়েনের মূল্য $1,00,000 ছাড়িয়ে গেছে। এখন চলুন আপনাদেরকে আমি একটু বিটকয়েনের যে প্রাইসিংয়ের বিবর্তনটা হয়েছে সেটা সম্পর্কে একটু আইডিয়া দেই। সো বিটকয়েনের প্রাইসিংয়ের যাত্রাটা রোলার কোস্টারের চেয়েও বেশি এক্সাইটিং। 2010 সালে বিটকয়েনের মূল্য ছিল $0.0008। 2011 সালে এটা প্রথমবারের মতো $1 রিচ করে, অ্যান্ড এটাকে মানুষ অনেক অনেক সেলিব্রেট করে। 2013 সালে প্রথমবারের মতো $1,000 রিচ করে, আর ওই সময়টাতে পুরো মিডিয়া হইচই ফেলে দেয়। কিন্তু 2014 সালে এটা হঠাৎ $200 নেমে আসে, আর ওই সময় তো সবাই ভাবলো যে বিটকয়েন আসলে কখনো কাজ করবে না, এটা অলমোস্ট ডেড। কিন্তু 2017 সালে সবার নজর কেড়ে বিটকয়েন প্রথমবারের মতো $20,000 ছাড়িয়ে গেল। কিন্তু 2018 সালে আবারও পতন $3,000। 2020 সালে করোনায় পতন হলো, অ্যান্ড তারপরে আবারও সে পুনরুদ্ধার হলো। 2021 সালে সর্বোচ্চ কালের সেরা প্রাইসিং পেয়ে গেল বিটকয়েন, $69,000 এক বিটকয়েনের মূল্য। কিন্তু 2022 সালে আবারও নেমে আসলো ধস, এবং বিটকয়েনের মূল্য নেমে আসলো $16,000। ওই সময়তে FTX এর মতো কোম্পানি ধ্বংস হয়ে গেল। এই উত্থান পতন চলতে চলতে 2025 সালে এসে বিটকয়েনের মূল্য $1,00,000 ছাড়িয়ে গেল। এরই সাথে আমরা একটা ইন্টারেস্টিং ফ্যাক্টও দেখতে পাই, সেটা হলো যে যখনই বিটকয়েনের প্রাইসিংটা কমে যায়, তখনই মিডিয়াগুলো শিরোনাম করা শুরু করে যে বিটকয়েন এখন মৃত। এবং এরকম ঘটনা একবার, দুইবার বা 5-10 বার ঘটে নাই, এখন পর্যন্ত 474 বার মিডিয়া বিটকয়েনকে মৃত হিসেবে ঘোষণা করেছে। তবে আপনাদের কাছে প্রশ্ন, বিটকয়েন কি আসলে মৃত হয়ে গেছে? বরং আগের চেয়ে অনেক শক্তিশালী হিসেবে বিটকয়েন এখন অবস্থান করছে। তবে এখন একটা প্রশ্ন থেকে যায় যে বিটকয়েনে কেন এত উঠা নামা চলতেছে? দেখুন, উত্তরটা খুবই সহজ। এর বাজারটা হচ্ছে তুলনামূলকভাবে ছোট। আমরা যদি কয়েক বছর আগে ফিরে যাই, তখন অ্যাপলের টোটাল মার্কেট ক্যাপ ছিল $3 ট্রিলিয়ন, এবং বিটকয়েনের মার্কেট ক্যাপ ছিল $1 ট্রিলিয়ন। সুতরাং যখন আপনি ছোট একটা বাজারকে ক্যাপচার করবেন বা বাজারকে দেখবেন, তখন দেখবেন যে সেখানে মূলত যে মূল্যটা রয়েছে সেটা বেশি উঠানামা করে। এছাড়াও এর পেছনে আরও একটা রিজন হচ্ছে, এটা মূলত কমপ্লিটলি ডিসেন্ট্রালাইজড। এখানে কোনো সিঙ্গেল অথরিটি নাই। 24/7 এটাকে আপনি ইউজ করতে পারছেন, এবং এটাকে কেউ কন্ট্রোল করতেছে না। কিন্তু আপনি যদি দূর থেকে দেখেন যে এটা আসলে সবচাইতে বেশি কন্ট্রোলড ওয়েতে একটা ম্যানার মেনে মূলত এটা চলতেছে, যেটা
ফলপ্রসূ দীর্ঘমেয়াদে। বিটকয়েনের অনেক চড়াই উতরাই তো আমরা দেখলাম, এবার চলুন আমরা দেখি বিটকয়েন নিয়ে মানুষের মাঝে কিছু ভুল কনসেপ্ট। প্রথম ভুল ধারণাটা হলো মানুষ ভাবে যে বিটকয়েন হয়তো সম্পূর্ণ গোপনীয় কোনো একটা জিনিস, অর্থাৎ জাস্ট প্রাইভেটলি মেবি এটা আপনি ব্যবহার করতে পারবেন, হুইচ ইজ কমপ্লিটলি রং। বিটকয়েন এক্সিস্ট করে মূলত একটা পাবলিক ব্লক চেন নেটওয়ার্কে, অর্থাৎ এইখানে আপনি যে সকল লেনদেন করতেছেন সব কিছুই মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছেন। তবে এইখানে মজার বিষয় হলো যে এখানে আপনার নাম থাকবে না, আপনার ইমেল থাকবে না, কিংবা আপনার ছবি থাকবে না। কমপ্লিটলি অ্যানোনিমাসভাবে আপনি এখানে ট্রানজ্যাকশন করতে পারবেন। 2 নম্বর ভুল ধারণা হলো মানুষ অনেকেই ভাবেন যে বিটকয়েন হয়তো মূলত জাস্ট ক্রাইমের জন্য ব্যবহার করা হয়, কিংবা অপরাধীরা শুধুমাত্র এটাকে ব্যবহার করে। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। চেইন অ্যানালাইসিসের মতে মাত্র 0.34% বিটকয়েন ব্যবহার হয় অপরাধীদের দ্বারা। এখন মনে করুন আপনি টাকা তৈরি করলেন, এখন এই টাকা যদি কেউ অপরাধের কাজে ব্যবহার করে, এটা কি টাকা তৈরি যিনি করেছেন তার দোষ? অবশ্যই না। এখন বিটকয়েন আপনি ভালো কাজে ব্যবহার করতে পারবেন, খারাপ কাজে ব্যবহার করতে পারবেন। তবে যেটা ভুল ধারণা যে হয়তো বেশিরভাগই ব্যবহার হয় অপরাধীদের দ্বারা, এইটা না। আমি আপনাদেরকে পার্সেন্টেজটা বলে দিলাম, 0.34%। যারা একটু পরিবেশ নিয়ে কনসার্ন রয়েছেন তারা অনেকে বলেন যে বিটকয়েন অনেক ইলেকট্রিক এনার্জি নষ্ট করে, বা আমাদের যে পরিবেশের উপরে ইম্প্যাক্ট সেখানে নেগেটিভ ইম্প্যাক্ট রাখে। আপনার জন্য একটু বলে রাখি যে বিটকয়েন মাইনিংয়ে মূলত এই ইলেকট্রিক্যাল এনার্জিটা কনজিউম হয়। এখন যারা এইটা নিয়ে কনসার্ন তাদেরকে আমি এই ইনফরমেশনটা একটু দিয়ে রাখতে চাই যে আমাদের যে ব্যাংকিং সিস্টেম আছে, যেটার মাধ্যমে মূলত আমরা স্টিল আমাদের ট্রেডিশনাল ওয়েতে আমরা ট্রানজ্যাকশনগুলো করতেছি, এই টোটাল ব্যাংকিং সিস্টেম বিটকয়েনের দ্বিগুণ পরিমাণ এনার্জি নষ্ট করে। এর পরের ভুল ধারণাটা হলো আমাদের আমজনতার মাঝে আমরা অনেকে ভাবি যে আচ্ছা বিটকয়েন এখন $1,00,000 বা হচ্ছে $1,50,000, সো আমার মেবি এখন অনেক দেরি হয়ে গেছে। দেখুন, বাস্তবতা হলো 2013 সালে যখন প্রথমবারের মতো $1,000 ছাড়ালো, তখনও মানুষ ভেবেছিল যে বিটকয়েন কিনতে মেবি আমার হচ্ছে অনেক দেরি হয়ে গেছে। বাট আপনি জাস্ট চিন্তা করুন যে ওই সময়তে যারা বিটকয়েন কিনে রেখেছিল তাদের জন্য কি দেরি হয়েছিল? আসলেই দেরি হয় নাই। তারা এখন $1,00,000-এরও বেশি মূল্য পাচ্ছে এক বিটকয়েনের। আমরা আসলে এখনো শুরুতে আছি। পৃথিবীর মাত্র 2% মানুষের কাছে রয়েছে বিটকয়েন। সো এই ছিল মূলত বিটকয়েন তৈরির ইতিহাস থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অবস্থা। তবে আমি আপনাদের জন্য একটা অ্যালার্ট মেসেজ দিয়ে রাখতে চাই এই ভিডিওর মাধ্যমে, সেটি হলো বাংলাদেশে এখনো পর্যন্ত বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি লেনদেন কমপ্লিটলি ইললিগ্যাল। সুতরাং আমরা কখনোই এনকারেজ করি না যে আপনি বাংলাদেশে বসে ক্রিপ্টোকারেন্সি ইউজ করেন। অবশ্যই আমাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা থাকবে যে আমরা এই ক্রিপ্টোকারেন্সি লেনদেনের সাথে যুক্ত নই, এবং আমাদের যারা অডিয়েন্স আপনারা আছেন আপনাদেরকে আমরা ডিসকারেজ করব যে এটার লেনদেন থেকে আপনারা দূরে থাকবেন। দেখুন, আপনি শিক্ষামূলক উদ্দেশ্যে, আপনি এডুকেশনাল পারপাসে এটা নিয়ে পড়াশোনা করছেন, ব্লক চেন নিয়ে পড়াশোনা করছেন। ব্লক চেন বাংলাদেশের আইনে ইললিগ্যাল না, সুতরাং আপনি ব্লক চেন শিখতে পারবেন, ব্লক চেন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারবেন। তবে অনলি ক্রিপ্টোকারেন্সির লেনদেনটা আমাদের দেশে ইললিগ্যাল, সুতরাং আমরা এটা থেকে দূরে থাকার চেষ্টা করব অবশ্যই। সুতরাং আজ আমরা বিটকয়েনের যাত্রা দেখে ফেললাম, এটাও দেখলাম কিভাবে একটা ক্রিপ্টোগ্রাফি মেইলিং লিস্ট থেকে কয়েক $1 ট্রিলিয়ন একটা ক্রিপ্টোকারেন্সি দাঁড়িয়ে গেল। সাতোশি নাকামোতো 2011 সালে অদৃশ্য হয়ে যান, এবং সেই সময়তে তার মেসেজটা ছিল আমি অন্য কাজে চলে গেলাম। এখনো পর্যন্ত $1 মিলিয়ন সাতোশি নাকামোতোর ওয়ালেটে রয়েছে, যেটা এখনো পর্যন্ত কোনো কিছুতে খরচ করা হয়নি। বিটকয়েনের আবিষ্কারের পর থেকে এখন পর্যন্ত আমাদেরকে বিটকয়েন অনেক কিছু দিয়েছে। আমাদের ইন্টারনেটের এক্সিস্টিং অনেক প্রবলেমের সলিউশন দিয়েছে। ব্যাংকিং সিস্টেম ছাড়াও যে আমরা লেনদেন করতে পারি, ব্যাংকিং সিস্টেম বা থার্ড পার্টির উপর ডিপেন্ডেন্ট না হয়েও যে আমরা টাকা পাঠাতে পারি বা রিসিভ করতে পারি, এটাই মূলত বিটকয়েন আমাদেরকে প্রমাণ করে দিয়েছে। বিটকয়েন এসেছিল পৃথিবী বদলানোর জন্য, এবং সেটা ভালোভাবে বদলে দিয়েছে, এবং আমরা আশা করছি ভবিষ্যৎ পৃথিবীতেও আমরা এর ফলটা আম জনতা পর্যন্ত উপভোগ করতে পারবো। এই ছিল আমাদের দ্য ব্লক চেন শো এর দ্বিতীয় এপিসোডে। পরের এপিসোডে আমরা জানবো ইথেরিয়াম সম্পর্কে, যেটাকে বলা হয় বিশ্বের কম্পিউটার, দ্য ওয়ার্ল্ড কম্পিউটার। যদি বিটকয়েন হয়ে থাকে ডিজিটাল গোল্ড, তাহলে ইথেরিয়াম হলো ডিজিটাল ওয়াইল। স্মার্ট কন্ট্রাক্টস, ডিফাই, এনএফটি সবকিছুই যে শুরু এই ইথেরিয়ামের হাত ধরেই। আমরা শেষ করছি আজকের পর্ব, বাট শেষ করার পূর্বে জাস্ট কয়েকটা লাইন আপনাদের বলতে চাই। মনে রাখবেন, জ্ঞান হলো আপনার সেরা বিনিয়োগ। বিটকয়েনের প্রাইসিং যাই হোক না কেন, বিটকয়েন আপনি কিনতে পারলেন নাকি পারলেন না সেটা কোনো ব্যাপার না, কিন্তু এই যে আপনি বিটকয়েনের কনসেপ্টটা বুঝলেন, বিটকয়েন কিভাবে কাজ করছে, কোন প্রবলেমটা সলভ করতে এসেছিল, এই যে জিনিসগুলো বুঝলেন, এই জিনিসগুলো আপনার চিরকাল কাজে লাগবে। তাহলে আজ এ পর্যন্তই, অপেক্ষা করুন পরবর্তী এপিসোডের জন্য। ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন, তৈরি করতে থাকুন, এবং অলওয়েজ
কৌতূহলী থাকুন। আর হ্যাঁ, ভালো লাগলে আপনার যে বন্ধু ব্লকচেন নিয়ে জানতে চান, বিটকয়েন নিয়ে জানতে চান, ক্রিপ্টোকারেন্সি নিয়ে জানতে চান, তার সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং আপনিও পরবর্তী এপিসোডের জন্য অবশ্যই লাইক দিয়ে, ফলো দিয়ে, সাবস্ক্রাইব করে রাখবেন, সো দ্যাট ইউ ডোন্ট মিস দ্য নেক্সট এপিসোড।